যারা দুর্নীতিবাজ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফোবিয়া ভুগছে, সেই ফোবিয়াটা আরও কিছুদিন চলবে। ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, শুনানি হয়ে যাওয়ার পর ফোবিয়াটা কমবে। যখন সুপ্রিম কোর্ট মামলা হাতে নিয়েছেন, তার মানে সুপ্রিম কোর্টই আবেদনকারীর যে মূল অভিযোগ, সেই মূল অভিযোগের ভিত্তিতে বিচার করবেন। এখানে বিচারপতিদের বিচার টিচার এগুলো কোনো বিষয়ই না। আবারও বলছি, এগুলো বিচারপতিদের বিষয়টা প্রশাসনিক স্তরেই বিচার হবে, এটা আদালতে সওয়াল করে বিচার হবে না। সেই জন্য প্রশাসনিক স্তরে তারা যা সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত নিয়েছেন। যদি কেউ মনে করেন তার মর্যাদা হানি হয়েছে, তাহলে তার উচিত ডিফেমেশনের মামলা করা। মর্যাদা থাকলে পরে কেউ মর্যাদা রক্ষার জন্য আদালতে দৌড়োয় না, সেই মর্যাদা মানুষ এমনিই দেয়। এরা মর্যাদাও এখন আদালত থেকে কিনতে চাইছে, এই মুশকিল এদের নিয়ে। সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেটও রাজ্য সরকারই দেয় এবং সেটাকে তারা ব্যবহার করছেন মেডিকেল কলেজে ভর্তির জন্য। এটা ব্যাপক দুর্নীতি এবং সেই জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় সঠিক কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। $11,765 জনের চাকরি হচ্ছে। সুপ্রিম কোর্টের থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে প্যানেল প্রকাশের, এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেটাই মান্যতা দেওয়া হলো। কি বলবেন? ভালো তো, স্বচ্ছভাবে নিয়োগ। এখন দেখা যাক, প্যানেল প্রকাশ হলে বোঝা যাবে কতটা স্বচ্ছতার সঙ্গে করেছে। ওদের সব তো প্রকাশ পায় প্যানেল প্রকাশ হওয়ার পর, তখন দেখা যাবে হয়তো কাউকে মেরিট লিস্ট জাম করেছে, ঠিক মতো নম্বর দেয়নি। সেই সব যদি না করে থাকে তাহলে চাকরি হবে। স্যার, ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে ফলাও করে প্রচার করা শুরু হয়ে গিয়েছে যে দেখুন, আমরা চেষ্টা করেছি, এতদিন আইনি জটিলতার কারণে চাকরি দিতে পারিনি, জট কেটে গিয়েছে, চাকরি হচ্ছে। তো ভালো কথা তো। আইনি জটিলতা তৈরি হয়েছিল তো ওদের নোটিফিকেশনে একটা প্রশ্ন ছিল যে যারা ডিএলই পরীক্ষা দিয়েছিল বা পরীক্ষা দিতে পারেনি তাদেরও দরখাস্ত করতে দেওয়া হবে। এখন যারা আগে থেকে পাশ করে আছে তারা মামলা করেছিল যে ওরা অযোগ্য, ওদের চাকরি দেওয়া যাবে না, সেই জন্যই আটকে ছিল। এখন সুপ্রিম কোর্ট বলল না, চাকরি দাও। সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করবে। এতে শাসক যদি উল্লসিত হওয়ার কিছু নেই, এটা বরং ওদের দুর্বলতারই প্রকাশ পাচ্ছে। বরং এই মামলাটা সুপ্রিম কোর্টে যাওয়াতে তাড়াতাড়ি হয়ে গেল। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারাই যারা ডিএলএড তাদের কোর্স শেষ হয়ে গিয়েছে কিন্তু বোর্ড পরীক্ষা নিতে পারেনি, কিন্তু বোর্ডেরই দুর্বলতা ছিল। তারাই সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সুপ্রিম কোর্ট বলেছেন ঠিক আছে, আমরা বিচার করছি, ইতিমধ্যে যারা ইতিমধ্যেই পাশ করে বসে আছে তাদের চাকরি দেওয়া হোক। এবার একটু ইতিশা সোরেনের মামলায় আসি। সুপ্রিম কোর্ট এই মেডিকেল সংক্রান্ত যে মামলাটি নিজ হস্তে মুষ্টিবদ্ধ করেছে এবং 3 সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? এটা খুব ভালো হলো তো, সুপ্রিম কোর্ট বিচার করে দেবে ফাইনালি। এখন আর ওই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এইসব ঝামেলা থাকবে না। সুপ্রিম কোর্ট সেখানে জানতে চেয়েছেন কেন এরকম দুর্নীতির প্রশ্ন এসেছে, তারা হলফনামা দিয়ে দিক এবং যে নিয়ম মেনে যে কাজ হয়েছে এটা তো প্রাথমিকভাবে আজকে যতটুকু শুনলাম রাজ্য সরকারের কৌশলী মেনেই নিয়েছেন প্রায়। সুতরাং তদন্ত হওয়া তো দরকারই। বিভিন্ন মহল থেকে যেটা বলা হচ্ছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি একেবারে ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করে ল ব্রেক করেছেন, এটা কার্যত নস্যাৎ করে দিল আজকে সুপ্রিম কোর্ট। না, সেটা তো নিঃসন্দেহে, সেই জন্যই সুপ্রিম কোর্ট শুনানির জন্য নিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের যেরকম মতপার্থক্য হচ্ছিল, অতএব ধরে নিতে হবে যে এখন পরিষ্কার শুনানি হবে আর এই সমস্ত বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়ে গেল। কিন্তু আজও দেখা গেল যে সুপ্রিম কোর্টে রাজ্যের যে আইনজীবী কপিল সিব্বল তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সভায় যোগ দেওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি তার টিভি চ্যানেলের ইন্টারভিউ প্রসঙ্গ তুলেন, মানে টার্গেট সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা এখনো বজায় রয়েছে। ওরা একটা এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফোবিয়ায় ভুগছে। যারা দুর্নীতিবাজ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফোবিয়া ভুগছে, সেই ফোবিয়াটা আরও কিছুদিন চলবে। এই ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, শুনানি হয়ে যাওয়ার পর ফোবিয়াটা কমবে। স্যার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডারে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন, এক, বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আচরণ করছেন এবং 2 বছরেরও বেশি সময় ধরে তার ট্রান্সফার আটকে রয়েছে। এই বিষয়গুলির ওপর তো সুপ্রিম কোর্টকে একটু বাক্যবায় করতে দেখা গেল। এগুলো তো প্রশাসনিক ব্যাপার, এগুলো তো বিচার্য বিষয় নয়, এগুলো প্রশাসনিক ব্যাপার। সুপ্রিম কোর্ট প্রশাসনিক স্তরে যা দেখার দেখবেন, সেটা তো আর সওয়াল উকিলবাবুদের সওয়ালের উপর নির্ভর করে না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত হবে। স্যার বলছি, বিচারপতিদের বিচার কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করতে পারেন, মানে এরকম কি আইন আছে? না, এখানে বিচারপতিদের বিচারের কোনো প্রশ্ন আসছে না। যখন সুপ্রিম কোর্ট মামলা হাতে নিয়েছেন, তার মানে সুপ্রিম কোর্টই আবেদনকারীর যে মূল অভিযোগ, সেই মূল অভিযোগের ভিত্তিতে বিচার করবেন।
এখানে বিচারপতিদের বিচার টিচার এগুলো কোনো বিষয়ই না। আলটিমেটলি বিচারপতি গঙ্গোপাধ্যায় যে অভিযোগগুলো এনেছেন তার সত্যতা যাচাই নিয়ে মানুষের মনে প্রশ্ন তো রয়েই গেল। সে মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে, এখন সেটা প্রশাসনিক স্তরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যা করার করবেন, এটা মানুষের, সাধারণ মানুষের বা আমাদের স্তরে কিছু আলোচনার বিষয় নয়। কিন্তু বেশিরভাগ আইনজীবী তারা বলেন যে আদালত তো মানুষের জন্য, তো মানুষ আদালত মানুষের জন্য তো বটেই, আদালতে মানুষ যাচ্ছে তো বিচার পাওয়ার জন্য, সেই বিচার প্রক্রিয়া তো চলছে, সেই জন্য তো সুপ্রিম কোর্ট তারা মামলা হাতে নিয়েছেন শুনানি করবার জন্য। কিন্তু বিচারপতিদের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব থেকে থাকে, সেটা তো সাধারণ মানুষের বিচার্য বিষয় নয়, তা দিয়ে তো সাধারণ মানুষের ন্যায় পাওয়ার কোনো অবস্থা তৈরি হচ্ছে না। এটা প্রশাসনিক স্তরে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখবেন, এটা নিয়ে বেশি মাতামাতি করার কোনো যুক্তি নেই। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অর্ডারে একটি বিষয় উল্লেখ করেছিলেন যে বিচারপতি সিনহা তিনি বহুদিন আগেই চিফ জাস্টিসকে এই বিষয়টি জানিয়েছিলেন যে তার বিচারপতি সৌমেন সেন তার কক্ষে ডেকে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন। তো চিফ জাস্টিস তো তিনি অলরেডি জানেন, তো কোনো ব্যবস্থা কেন এতদিন নেননি? এই প্রশ্নগুলোর তো কোনো উত্তর হয় না। চিফ জাস্টিসকে জানি যে চিফ জাস্টিস ব্যবস্থা নিয়েছেন কি নেননি তা তো আমরা কেউ জানি না। সুতরাং এগুলো, আবারও বলছি, এগুলো বিচারপতিদের বিষয়টা প্রশাসনিক স্তরেই বিচার হবে, এটা আদালতে সওয়াল করে বিচার হবে না। সেই জন্য প্রশাসনিক স্তরে তারা যা সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত নিয়েছেন। মর্যাদা রক্ষার বিষয়ে একটা তুলে ধরা হয়েছে আজকে প্রধান বিচারপতির তরফে, এই বিষয়ে কি বলবেন? যদি কেউ মনে করেন তার মর্যাদা হানি হয়েছে, তাহলে তার উচিত ডিফেমেশনের মামলা করা। মর্যাদা থাকলে পরে কেউ মর্যাদা রক্ষার জন্য আদালতে দৌড়োয় না, সেই মর্যাদা মানুষ এমনিই দেয়। এরা মর্যাদাও এখন আদালত থেকে কিনতে চাইছে, এই মুশকিল এদের নিয়ে। একদম শেষ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 14 জন ব্যক্তি যারা জাল জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হয়েছেন, এটা একেবারে সুপ্রিম কোর্টে আজ স্বীকার করে নিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। আমি তো সে কথাই বলছি, অতএব সেখানে দুর্নীতি আছে। একটা হলে ভুল হতো, 14 জন হচ্ছে, এটার ওই সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেটও রাজ্য সরকারই দেয় এবং সেটাকে তারা ব্যবহার করছেন মেডিকেল কলেজে ভর্তির জন্য। এটা ব্যাপক দুর্নীতি এবং সেই জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় সঠিক কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন রাজ্য সরকারের দপ্তররা যেখানে জড়িত, সেখানে পুলিশ কি তদন্ত করবে? পুলিশ তো আমরা দেখেছি রাসদ ব্যবস্থায় এফআইআর করে সে এফআইআর ফেলে রেখেছিল। এখন সিবিআই ইডি তদন্ত করে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার ব্যাপারে ইনভলভ। তো রাজ্য পুলিশ তার স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সেই জন্য সিবিআইকে দেওয়া হয়েছিল, সঙ্গতই দিয়েছিলেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এখনো পর্যন্ত সেই সমস্ত আধিকারিকদের খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা করছে না সরকার। মারাত্মক স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, পুলিশ নিয়োগের দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই সব দুর্নীতির সঙ্গে তো মুখ্যমন্ত্রী যুক্ত। সুতরাং আর কি করে ভাবছেন আপনারা যে এটা তদন্ত হবে? রাজ্য পুলিশ দিয়ে তদন্ত হতে পারে না। আমার ধারণা সুপ্রিম কোর্ট সমস্ত ব্যাপার খতিয়ে দেখলে পরে সিবিআই তদন্তই বহাল রাখবেন।